2 সপ্তাহ যে আগে আসছে পররাষ্ট্র সচিব, নতুন পররাষ্ট্র সচিব কি বলেছে? তাকে যখন প্রশ্ন করা এবং সে এসে বলেছে আমরা শেখ হাসিনাকে সাপোর্ট করব। এটা কি গণতন্ত্রের দেশ? ভারতকে আমি প্রশ্ন করছি, আপনারা যদি গণতন্ত্র দেশ হিসেবে দাবি করেন, আপনাদের কনস্টিটিউশনে কি আছে? আপনার দেশের হাই কমিশনাররা কথা বলতেছে আওয়ামী লীগ ছাড়া আমরা কোনো বাংলাদেশ বুঝি না, আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব না হলে বাংলাদেশের সাথে বন্ধুত্ব হয় না। শেখ হাসিনাকে রক্ষা করবেন, যে শেখ হাসিনা দেশের অর্থনীতি ধ্বংস করছে, যে শেখ হাসিনা মানুষকে হত্যা করছে, হত্যাকারী মাফিয়া, তাকে সাপোর্ট করবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে বলে যাচ্ছে। এটা কি কূটনীতি? আমি I'm asking the big democracies of the world, is this the way some friendly country or neighboring country should behave? Does any constitution of the world say like this? I don't believe the people, the Indian people or the political forces do not accept this. And there is nothing of this sort written in their constitution. They have to send the representative and say, we support the party. Friendly relationship means India and Bangladesh supposed to be friends through the diplomatic norms, diplomatic channel. Why by the channels of goons, gunda, mafia? I request, ভারতকে আমি রিকোয়েস্ট করছি, আপনাদের মাফিয়াদেরকে টেনে ধরুন, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন এট দি এন্ড অফ দ্য ডে। আমাদের সাথে বন্ধুত্ব হবে আপনার ডিপ্লোম্যাটিক নর্মসে, অর্থাৎ ওটাকে কি বলে ডিপ্লোম্যাটিক নর্মস, যেটা অর্থাৎ কূটনৈতিক যে নর্মস, সেটা আপনাদের সংবিধানে যা বলে সেটা, আপনাদের জনগণ যেটা চায় সেটা। তারপরে পররাষ্ট্র সচিবকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আদানির এই যে চুক্তির বিষয়ে আপনি কি বলবেন, সেটা উত্তর দেয়নি, সে এড়িয়ে গেছে। এড়িয়ে দিয়ে সে বলেছে যে নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আনতে তারা সহযোগিতা করবে। এটা বুঝাতে চেয়েছে আদানি যে অর্থগুলো নিয়ে নিয়েছে এগুলো ফরগেট ইট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট নিউ প্রজেক্ট, উইল হেল্প ইউ। এটার মিন করে নাই, তিনি যে উত্তরটা দিয়েছেন দ্যাট ইজ ইমপ্লাইড মিনিং। তা আমি ভারতকে রিকোয়েস্ট করব, বন্ধুত্ব আরো শক্তিশালী হবে কূটনৈতিক পদ্ধতিতে, মাফিয়াদের মাধ্যমে চালাবেন না, রাজনৈতিক সিদ্ধান্তে চালান। আজকে আপনাদেরকে বিপদে ফেলেছে সারা পৃথিবীতে এই মাফিয়া, যে রডস, এতদিন কোনো ভারতীয় রডসের নাম পাচ্ছিলাম না, এই আদানিকে পাওয়া গেছে। সে যে আরো কত চুক্তি করেছে, এবং এই 2011-তে এই কনস্টিটিউশনটা এই জন্যই করেছে যাতে করে কোনো চুক্তি বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, নাগরিকরা, তাদের দেশের অর্থাৎ স্টেক হোল্ডার, তারা মালিক, আর সেই মালিকরাই জানবে না যে কি চুক্তি করেছে। আমি আবারও বলছি ভারতীয় সিস্টেমকে, আপনারা ওয়ার্ল্ডে যে সিস্টেম জারি আছে অর্থাৎ চলমান কূটনৈতিক সিস্টেমে আপনাদের সাথে চুক্তি করতে হবে কেন? নদীর পানি নিতে যদি বন্ধু রাষ্ট্র ক্লেম করেন নর্মাল পানি পাবো, আপনারা তো পানি দিচ্ছেনই না সেই 72 সন থেকে। একটু ছাড়েন, আবার বন্যার সময় ছাড়েন, আমাদের এলাকা ডুবে যায়, হাফ অফ দ্য কান্ট্রি, আর শীতের সময় পানি থাকে না, খরাতে চাষাবাদ বন্ধ হয়ে যায়। এগুলো তো আপনারা চান না। আপনি কি চান আপনাদের জনগণ এটা হোক? আপনাদের লোকজন এখানে আপনাদের সেকেন্ড রেমিটেন্স ইনকাম সোর্স বাংলাদেশ, কেননা এই রডস যে মাফিয়া হাসিনা এমন ব্যবস্থা করেছে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোতে যে ট্রেন্ড লোক হবে নিজস্ব দেশের, সেটা বন্ধ হয়ে আছে। সে বলে এগ্রিকালচার আর উন্নত করতে হবে, এগ্রিকালচারও ধ্বংস করেছে হাসিনা, মুখে বলে, যাতে করে এই খাদ্যশস্যের জন্য আমাদের নির্ভর করতে হয় দেশের বাইরের মানুষের সাথে। বাংলাদেশ এক সময় ইভেন পাকিস্তান আমলেও মানুষের ঘরে ভাত ছিল, চাল ছিল এবং সুখে ছিল। এমনকি ব্রিটিশরা যখন গেছে কলোনিয়াল সিস্টেম, তখনও বলে আসছিল, ম্যাকওয়ে তার নাম, পরবর্তীতে বাংলাদেশে ভারতে কিছুদিনের জন্য গভর্নর ছিল, সে বলে আসছিল একটা প্রচন্ড সভ্য দেশ বাংলাদেশ, অর্থাৎ 2 বাংলা মিলে, এবং অত্যন্ত রিচ, ওয়েল সিভিলাইজড,
আজ থেকে 150 বছর আগের কথা, 200 বছর আগের কথা। এগুলো জানতে হবে আজকে কেন এই অবস্থা। আপনারা ভারত বিপদগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ থেকে তো ধ্বংসই করে দিচ্ছেন। এটা হতে পারে না। 18 কোটি লোক এটা অ্যাকসেপ্ট করবে না। তাই আমি বাংলার মানুষকে বলবো, আর অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবেন না। গণ অভ্যুত্থান, হাসিনার পতন, নতুন সংবিধান। আমরা কি এতই দুর্বল হয়ে গেছি? যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আপনারা কি উদাহরণ নিতে পাচ্ছেন না? রাশিয়ার মতো একটা শক্তিশালী দেশ ইউক্রেনে অ্যাটাক করে মনে করেছিল 3 দিনের মধ্যে দখল করবে। কোথায়? আজকে 1 বছর ধরে টিকে আছে এবং কি জয়ী হচ্ছে। ইউক্রেন যখন অ্যাটাক করেছিল তাদের 1-1.5 লক্ষ বা 2 লক্ষ বা এরকম কিছু আর্মি ছিল, এখন 10 লক্ষ আর্মি হয়ে গেছে। কিভাবে জানেন? যে ছাত্র ছিল সে জয়েন করেছে। বলা ছিল 18 বছরের নিচে হবে না। অনেকে 17.5 বছর আর্মিতে জয়েন করেছে স্কুল থেকে। যে ডক্টর ছিল, যে কোনো প্রফেশনে ছিল, যে ব্যবসায়ী ছিল, তারা স্ট্রেট ওয়ে 3 মাসের ট্রেনিং নিয়ে আজকে যুদ্ধ করছে। আমরা কোথায় গেলাম? যে মিসাইল লেটেস্ট সিস্টেম, আজকে রাশিয়া একটা চক্করে পড়ে গেছে পুতিন। আমি বলেছিলাম 1 বছর আগে যে পুতিনের এই অ্যাটাক, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ পুতিন, নট রাশিয়া। রাশিয়ার লোকজন এত খারাপ না। এই পুতিনদের মতো লোক যারা আসছে, যেমন জার ছিল বা ওর নাম কি যেন, জোসেফ স্ট্যালিন, এদের উদ্দেশ্যই হচ্ছে দখল করো চারিদিকে। কিন্তু আজকে আমরা কি ইউক্রেনের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি? এইভাবে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা তাকিয়ে থাকবো? আর রাজনৈতিক নেতাদের আবারও রিকোয়েস্ট করছি, গণ অভ্যুত্থান, এখানে কোনো পার্টির চিন্তা করেন না। এখন পার্টি থাকবে আপনাদের, এখন সব একসাথে আছে আমরা হাসিনাবাদে। আর গ্রাউন্ডে নেতৃত্ব দিবে বিভিন্ন গ্রুপ, এক একটা গ্রুপ, যারা নেতৃত্ব বলবো না, অধিনায়কত্ব করবে। অর্থাৎ আমার যদি 10,000 থাকে, বলে দিব এই টার্গেটটা দখল করবা, ওইভাবে করবে। অতএব আপনারা আমাকে এই খবর দেন যে স্যার এখনো ঘোষণা দিচ্ছেন না কেন, এসব কথা না বলে বলেন যে স্যার আমি অমুক এলাকার আমার 5,000, আমার 1,000, আমার 500 লোক নিয়ে আমি রেডি আছি। অনেকে লিখছেন স্যার আমরা প্রস্তুত, আপনি ঘোষণা দেন। মনে করেন ঘোষণা দিলাম, কি করবেন? কাকে নিয়ে নামবেন? কোন টার্গেট দখল করবেন? সেই টার্গেট দেখতে গেছেন আপনার লোকজনকে নিয়ে? যুদ্ধের মতো যার যার দলকে কমান্ড করতে হবে। আপনারা এভাবে বললে হবে না। আমি তো বললাম আগস্ট মাসে চেষ্টা করেছিলাম, একই অবস্থা। মুখে বলেছে যারা, তারাও ভেঙে গেছে। আবার আমি ডেট বলবো না, এই কয়েকদিন আগে চেষ্টা করলাম কি অনেক ডিপ্লয় হয়েছে। কথা ছিল 30 থেকে 35,000 হবে এক জায়গায়, নাম বলবো না। দেখা গেল যে কম হয়েছে 5-7 হাজার। এগুলা দিয়ে তো ঘোষণা দিলে আরো মরবে। তবে কোনো গণ অভ্যুত্থান একদিনে হয় না। যেদিন ঘোষণা দিব যুদ্ধ শুরু হবে, একদিনও আমরা সফল হতে পারি, 1 ঘন্টায় সফল হতে পারি, না হয় চলতে থাকবে হাসিনার পতন এবং নতুন সংবিধান হওয়া পর্যন্ত। অতএব ঘোষণা আমি ঠিকই দিব, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং সেদিন যারা এসে ফেরত গেছে তারা বুঝেছে যে স্যার আসলেই তো গণ অভ্যুত্থান হওয়ার কথা, আমার সাথে আসার কথা ছিল। এরকম অনেকেই টেক্সট করেছে, আসার কথা ছিল যদিও 1,000, আসছে স্যার 300। কিন্তু তারা এখন দুঃখ করছে যে না, ভুল হয়েছে, আমাদের যাওয়া উচিত ছিল। এখন তারা আরো উৎসাহিত হয়েছে যাবে, এবং গণ অভ্যুত্থান খুব তাড়াতাড়ি হবে। অতএব আপনারা শুধু বলেন না যে স্যার ঘোষণা দেন। আরে ঘোষণা দিলে আপনাকেই প্রশ্ন করেন যে আপনার কি করণীয়, কি দখল করবেন। উপজেলা হোক, জেলা হোক, ঢাকা শহর হোক, চিরাং শহর হোক, যেখানেই হোক, কি দখল করবেন? দখল করতে কি কি নিয়ে যাবেন? আপনাদের সাথে আমি বলছি না আমরা তো নিরস্ত্র, আমরা তো সমরাস্ত্র যুদ্ধ করছি না। বাট লাঠি সোটা, আওয়ামী লীগ যদি লাঠি কি লগি বৈঠক নিয়ে পিটিয়ে এরকম ক্ষমতায় আসার পথ সুগম করতে পারে, আপনাদের কি হয়েছে? নাই লাগি মোটা লগি বৈঠা। আর আপনাদেরকে বলেছি, আর্মি বা পুলিশ বা বিডিআর যে প্রধানরা হয়তো হাসিনার সাথে আছে, এগুলো তো মাফিয়ার সদস্য। কিন্তু 99% লোক, অলমোস্ট 100% আর্মির লোক বলেন সবাই প্রস্তুত আছে। সেদিনও প্রস্তুত ছিল লাস্ট, কিন্তু তারা তো নামতে পারে না। তার আগে নামলে তো কোর্ট মার্শাল হবে তাদের। কিন্তু শফিউদ্দিন
গণঅভ্যুত্থান। প্রিয় দেশবাসী, ডক্টর ইউনূসের ব্যক্তিগত সচিব বলছি, ডক্টর ইউনূস ও শেখ হাসিনার বিরোধ কবে থেকে শুরু হয়েছিল? শেখ হাসিনা কখনো চায়নি ডক্টর ইউনূস বাংলাদেশে থাকুক বা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসুক। শেখ হাসিনা সবসময় চেয়েছিল ডক্টর ইউনূসকে কিভাবে ষড়যন্ত্র করা যায়। একমাত্র ডক্টর ইউনূসকে শেখ হাসিনা গ্রেফতার করতে পারে নাই শুধুমাত্র নোবেল জয়ী মানুষ বলে। ডক্টর ইউনূস ও হাসিনার বিরোধ কবে থেকে, আসলে কিভাবে হয় এই বিরোধ? দেশের জনগণের মনে ভুল ধারণা রয়েছে যে প্রফেসর ইউনূস 2007 সালে রাজনৈতিক দল গঠনের ব্যর্থ প্রয়াস চালানো এবং সামরিক বাহিনীর -2 ফর্মুলার পেছনে তার ভূমিকা রয়েছে বলে ধরে নিয়ে হাসিনা তার প্রতি শত্রু মনোভাবাপন্ন হয়েছিল। কিন্তু আসলে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হাসিনার প্রচণ্ড আক্রোশ ও উৎপীড়ন মনোবৃত্ত শুরু হয়েছিল 1997 থেকে 1998 সাল পর্যন্ত। প্রফেসর ইউনূসের স্নেহভাজন অনুস্প্রতিম ব্যক্তি হিসাবে আমি সত্য ঘটনা জানি, কিন্তু আমার সহপাঠী বন্ধু দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম 2010 সালে এই অংশটুকু বাদ দিয়ে ইউনূস সম্পর্কীয় আমার কলাম প্রকাশ করেছিল। তার অপারগতার জন্য সে দুঃখ প্রকাশ করেছিল। বক্ষমান কলামে আমি সত্যটুকু জাতিকে জানাতে চাই। 5 আগস্ট যেহেতু ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন রেহেনাকে সঙ্গে নিয়ে প্রাণ ভয়ে দেশ থেকে পালাতে হয়েছে, তাই এখন আশা করি সত্য কথাগুলো প্রকাশে আর বাধা থাকবে না। 1997 সালে কিভাবে দুজনার সম্পর্কটি নষ্ট হতে পারে করেছিল, সে কাহিনীটি আমি শুনেছি খোদ প্রফেসর ইউনূসের বয়ানে। 1999 সালে 1997 সাল পর্যন্ত শেখ হাসিনা এবং প্রফেসর ইউনূসের সম্পর্ক ছিল অত্যন্ত হৃদয়পূর্ণ। শেখ হাসিনা তখন ছিলেন প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেলের বড় ভক্ত। 1996 সালে তদন্বিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটিমাত্র বৈঠক চা নাতসা খাইয়ে অত্যন্ত আগ্রহ ভয়ে প্রফেসর ইউনূসকে গ্রামীণফোনের লাইসেন্সটি দিয়েছিলেন। এমনকি তিনি প্রফেসর ইউনূসকে রেলওয়ের আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্কটি নামমাত্র ফির বিনিময়ে ব্যবহার করতে দেওয়ায় গ্রামীণফোন স্বল্প খরচে সারা দেশে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণে সক্ষম হয়েছিল। 1997 সালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড মাইক্রো ক্রেডিট সামিটে প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে উদ্বোধনের বিরল সম্মানটি দিয়েছিলেন। সামিটের যোগ্য আহ্বায়ক ছিলেন স্পেনের রানী সোফিয়া এবং যুক্তরাষ্ট্রের তদান্বিত প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তাই সামিটের উদ্বোধনী অনুষ্ঠান প্রেসিডেন্ট বিল ক্লিনটনও উপস্থিত ছিলেন। প্রফেসর ইউনূস ক্লিনটন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন 80-র দশক থেকেই, যখন বিল ক্লিনটন আরকানসাস অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। যুক্তরাষ্ট্রের সবথেকে গরিব অঙ্গরাজ্য আরকানসাসে প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেলটি সফলভাবে চালু করেছিলেন গভর্নর বিল ক্লিনটন। প্রিয় দর্শক শ্রোতা, ঘটনা যদি বলতে হয় তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। লাস্ট আপনাদেরকে শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের চরম উদ্দীপনার সম্পর্ক ছিল, হৃদয়পূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্কটির যে হয় ডক্টর ইউনূস যখন শান্তিতে নোবেল বিজয়ী হয়। প্রিয় দর্শক শ্রোতা, 2007 সালে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করতে থাকে। সেই সময় থেকেই ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক কাজ শেখ হাসিনা করতে চেয়েছিল, কিন্তু ইউনূসের সাথে পেরে ওঠে নাই।
সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।